সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। সেখানেই শেখ হাসিনা মোদী সরকারের ভারতে বসেই খেল দেখিয়ে দিয়েছে। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে? আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। এদিকে আবারও সেনাপ্রধানের পদক্ষেপে ক্ষমতার পালাবদল চূড়ান্ত হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে গভীর রাতে এই সিদ্ধান্তটি হয়। ডক্টর ইউনূসের কপালপুরে শিক্ষার্থী জনগণ শান্ত হয়েছে। কি হবে এখন দেশের? ডক্টর ইউনূস এবং সমন্বয়ক উপদেষ্টারা তারা কি করবে? ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার। কি দেখছেন স্ট্যাটাস দেখছেন ভাই? যখন নাকি আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যখন নাকি ভাষণ দেন তখন এই ধরনের একটা স্ট্যাটাস মারে। স্ট্যাটাসের ভাষা দেখছেন? হ্যাঁ, আমি আসলে বিষয়টা বা এই সমীকরণটা মিলাইতে অনেক কষ্ট হয়েছে আমার। বৈষম্য বিরোধী আন্দোলন আসলে কি এটা বৈষম্য বিরোধী নাকি এটার মধ্যেই বৈষম্য আছে? স্পষ্টত সারা বাংলাদেশের মানুষ জানে এটার মধ্যেই সবচেয়ে বড় বৈষম্য। কারণ এই আন্দোলনের পরবর্তী সময় ৩২ নাম্বার যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙ্গেছে তাদের হাত পা ভেঙ্গে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানতাম এমন কিছুই হবে, লাথো কা ভূত বাতো সে নেহি মানতা, মানে যে যেমন তারা ঠিক ওইভাবেই শিক্ষা দিতে হয়। এইবারের এই বিষয়টাকে আর হালকা নেয় নাই। ২৪ ঘন্টা না বেরোতেই দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। হ্যাঁ, দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন দেশের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাপ্রধান একটা বক্তব্য দেন এবং তার বক্তব্যের মাধ্যমে দেশটাকে তিনি কিভাবে স্বাভাবিক করবেন এবং তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, তার পদক্ষেপগুলো দেখে সারা বিশ্ব কিন্তু অবাক হয়ে গিয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে শেখ হাসিনার কপালকুলে আওয়ামী লীগ কর্মীরা রীতিমতো তারা বিজয় উল্লাস করতেছে। অন্যদিকে রাজপথের অবস্থা আরো ভয়ানক দিকে যাচ্ছে। গাইজ, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সবকিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো এবং ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে। অনেক চাঞ্চল্যকর তথ্য থাকবে, আমি আবারও বলতেছি। আসুন আপনাদের জন্য যে নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি সেনাপ্রধানের এই বিষয়গুলো নিয়ে, অন্যদিকে শেখ হাসিনার বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে মন্তব্য করব। সেনা প্রধানকে ডিরেক্ট এইভাবে মনে করেন হুমকি দেয় এবং এত নোংরা ভাষায় মনে করেন কথা বলার তারা সাহস পায়। কত বড় মীর জাফর, কত বড় পাকিস্তানি, এটা কল্পনা করতে পারেন? এরা কত বড় টেরোরিস্ট। এদেরকে এখন টেরোরিস্ট বলবো, কারণ আমাদের বাংলাদেশের সোনার দেশটাকে এরা কি একদম শেষ করে দিছে। এখন আসুন মূল পয়েন্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বাংলাদেশে আসতে পারবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর যে প্রধান ওয়ার্কার তার সাথে কিন্তু ইন্ডিয়ার যে সচিব আছে আপনার কি বলে আকরাম নাম, হ্যাঁ, তার সাথে কিন্তু দেখা হয় বা তার সাথে কিন্তু একটা জরুরি মিটিং বসে। ওই যে বলছিলাম, কি মনে আছে না? তো সেই মিটিং এ কি কথা হয় যে বাংলাদেশের আপনাদের যে প্রধানমন্ত্রী আছে, সাবেক প্রধানমন্ত্রী, একে আপনি কিভাবে পুনরায় বাংলাদেশে ফিরাতে পারবেন এই বিষয়ে আমাদেরকে ধারণা দেন। কিন্তু এই বিষয়ে আপনার কাছ থেকে কি শুনতে চাই, আমরা যে সামনে হোয়াইট হাউসে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং করতে যাচ্ছি, যে মিটিংটা নাকি আপনার মোদি কইরা আসছে, সেই মিটিং এর কথাই বলতেছি। যে মিটিংটা আমরা করতে যাচ্ছি সেই মিটিং এ কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। এখানে আপনার ভূমিকাটা কি? তখন তো ডোনাল্ড ট্রাম্প জানতে চাবে যে আপনি যে বসলেন বাংলাদেশের সেনা প্রধানের যে ওয়ার্কারের সাথে, তিনি বা তার বক্তব্য কি। বুঝেন আপনি? বুঝতেছেন যে দেশটা কোথায় যাচ্ছে? এবং আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আমাদের বাংলাদেশের প্রসঙ্গে, আমাদের বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ইন্ডিয়া বা ভারতে আছে, ভারতে আশ্রয় নিছে, তাকে কিভাবে আপনার পুনরায় বাংলাদেশে সসম্মানে ফেরানো যায় এটার দায়ভার দিছে আপনার ভারতের নরেন্দ্র মোদীকে। এখন নরেন্দ্র মোদী ওর আপনার বক্তব্য যে এখানে যারা নাকি বাংলাদেশের বা বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এদের এগেনস্টে বা এরা যদি আমাকে ওইভাবেই করে, তখন ডোনাল্ড ট্রাম্প বলে যে তুমি কাজ করো, বাকিটা আমি দেখতেছি। তুমি কাজ করো, বাকিটা কি আমি দেখতেছি। বাকিটা কারা? ওই যে আপনার ডক্টর ইউনূসের যে বন্ধু বান্ধব আছে ব্রাইডেন, কিংবা আপনার যে আপনার চিফ প্রসিকিউটর আছে, তারপর হচ্ছে আপনার আইসিসির যে প্রধান আছে আপনার করিম, হ্যাঁ, এই এবার মানে এগুলো যে বা যারা আছে
এদের সবাইকে তো মোটামুটি জব্দ করে ফেলছে, তাই না? এখন আপনার ভারতের যে আপনার সেনা প্রধান আছে, তিনিও কিন্তু খুব মানে চরম ভাবে আমাদের বাংলাদেশটাকে যারা নাকি মানে প্রতিনিয়ত আপনার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এবং বাংলাদেশ ইন্ডিয়া মানে প্রতিনিয়ত ইন্ডিয়াকে নিয়েও কিন্তু এই ধরনের কটূক্তি কথা কিন্তু তারা কি প্রতিনিয়ত কিন্তু ছড়াচ্ছে। তো তাদেরকেও আপনার কঠিন ভাবে হুঁশিয়ারি দিচ্ছে। অন্যদিকে আপনার ভারতের সেনা প্রধান আর আমাদের সেনা প্রধানের সাথে একটা জরুরি মিটিংও হবে, এই ধরনের একটা গুঞ্জন কিন্তু শোনা গেছে। এটা হতে পারে, মানে 50-50 আপনার সম্ভাবনা আছে, আমি শিওর না, তবে যতটুকু শুনছি আশা করি এটা লিগ্যাল ইনফরমেশন, এটা মিথ্যা হবে না। যাই হোক, যদি আপনার এই মিটিংটা হয় তাহলে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা আপনার 70 থেকে 80% একদম পুরা মানে একদম মানে চারোদিক দিয়ে নিশ্চয়তা মনে হয়ে যাবে। যেখানে ভারত বর্তমান শেখ হাসিনাকে ফেরানোর জন্য আপনার ভারত বাংলাদেশে যে সীমান্ত রক্ষা বাহিনী আছে, সেখানে ভারত মানে যেখানে ছিল আপনার 50% নিরাপত্তা, সেখানে আরো 100% বাড়াই দিছে, মানে বর্তমান 150%। সেখানে আপনার ভারত মনে করেন আরো সিকিউরিটি মনে করেন হার্ড করে ফেলেছে, যাতে যে কোনো পরিস্থিতি তারা কি কন্ট্রোল করতে পারে এবং শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরাতে পারে। এর জন্যই বা এরা যখন নাকি দেখতেছে যে চারো দিক দিয়ে মনে করেন এই ধরনের ঘটনাগুলো ভাই ঘটতেছে, বাংলাদেশের আপনার সেনা প্রধান ওয়ার্কার তিনিও তো শেখ হাসিনার বোন জামাই, মানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান তিনি আপনার শেখ হাসিনার বোন জামাই, মানে এত ইম্পর্টেন্ট একটা জায়গার ভিতরে শেখ হাসিনার মনে করেন ঘরের লোক। তার মানে কি এখানে শেখ হাসিনার অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমরা বহির্বিশ্বে থেকে যতই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাই না কেন, কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো দিক দিয়ে আমরা কি ব্যর্থ হয়ে যাচ্ছে। দেখেন, এই বিষয়ে আমি ছোট্ট একটা কথা বলি, এরা প্রতিনিয়ত বাহিরে থেকে কথা বলতেছে, তাহলে বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার তো এদের সরকার, এরা তাহলে দেশে আসতেছে না কেন বলেন তো? এই যে পিনাকি, ইলিয়াস, এরা কেন দেশে আসতেছে না বলেন? কেন দেশে আসবে না? আমি সরাসরি বলতে চাই, যারা নাকি এদের ভক্ত আছেন তাদেরকে বলতেছি, বা আপনাদের কাছে এই উত্তরটা চাচ্ছি, দেশে কেন আসতেছে না বলেন? আপনাদের ওই বাপগুলা দেশে কেন আসতেছে না? কারণ জানে যে আমরা হচ্ছে বাংলাদেশটাকে তালেবান বানাতে চাই, যে আমরা হচ্ছে এই পাকিস্তানকে পুনরায় এই পূর্ব পাকিস্তানে কি আমরা মানে দিয়ে দিতে চাই। সেনাপ্রধান যে বোমাটি বিস্ফোরণ করেছেন, বোমাটি বিস্ফোরণ করার পর তারপর পুরো বাংলাদেশ জুড়ে নানান কথাবার্তা হচ্ছে যে হঠাৎ তিনি এই কথাটা বললেন কেন? তিনি কি কোনো বার্তা দিতে চাইলেন? তিনি কাকে বার্তা দিতে চাইলেন? আগে এই প্রসঙ্গটা সেরে নিই। তিনি বার্তা দিতে চেয়েছেন তিনজনকে, তিনটে সেক্টরকে। এক হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন। দুই হচ্ছে যারা দুর্বৃত্তগিরি করছে, রাস্তায় নেবে, যারা সমস্ত লোককে তাসের মধ্যে ফেলে দিয়েছে সারা বাংলাদেশটাকে, তাদের প্রতি একটা বার্তা। আর বিটুইন দ্য লাইন্স একটা বার্তা আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। কালকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেই বডি ল্যাঙ্গুয়েজে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কোন জায়গা থেকে উনি কনফিডেন্স পেয়েছেন। ওনার বিরুদ্ধে নানান চক্রান্ত হয়েছিল, নানানভাবে ওনাকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে। চক্রান্ত ভেস্তে দিয়ে তাকে একটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, যেখান থেকে উনি সবাইকে একত্র করতে পেরেছেন, একত্র করে একটা সেনা নায়কের মতো একটা বার্তা সেটা বাংলাদেশের মানুষকে দিয়েছেন। এই বার্তার পরে কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূসের কিন্তু মানে প্রাণবায়ু বেরোনোর জোগাড়। আমি শুনেছি, মানে আমার কানে এসছে যে সেনানায়ক এই বার্তা দেওয়ার পর কালকে রাতে ডক্টর ইউনূস তিনি তার যমুনাতে উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে শুধু উপদেষ্টারা ছিলেন, সেই বৈঠকে কোনো কথাবার্তা কিন্তু বাইরে আসেনি, কোনো মিডিয়ার কাছে আসেনি, কেউ জানেও না সেখানে কি আলোচনা হয়েছে। তবে একটা কাউন্টার করার একটা চেষ্টা তো করা হবে, এটা নিশ্চিত। এদিকে আমাদের সেনানায়ক তিনি যা বললেন ওয়াকারুজ্জামান, সেখানে কিন্তু তিনি দুবার বলেছেন ইনক্লুসিভ
ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন মানে সমস্ত দলকে নিয়ে, তার মধ্যে আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়। তাহলে আওয়ামী লীগকে দেশে ফিরতে হবে, সবাইকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গাটা ঠিক করতে হবে। ইনক্লুসিভ ইলেকশন তাহলে তখনই হবে। আর যদি আওয়ামী লীগ একটা প্রধান বিরোধী একটা দল, সে যদি বাইরে থাকে ইলেকশনে, তাহলে পরে সেই ইলেকশন সারা পৃথিবীর কেউ তাকে পাত্তা দেবে না এবং বৈধ বলে মানে স্বীকার করবে না। সেটা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাপ্রধান, তিনি জানেন বলে তিনি এই কথাটা দুবার বলেছেন। একবার ইনক্লুসিভ ইলেকশন তিনি নিজে বলেছেন, আর একবার বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে যখন কথা হয়েছে, না প্রধান উপদেষ্টা, না মাননীয়, না ওই সমস্ত বিশেষণবাদ, সোজা ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা তিনি আগে বলে থাকতেন, সেটা কিন্তু তিনি বলেননি। তখন আর একবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের মনে হয় এবং আমাদের সহযোগিতা করা দরকার। এখন এই কথাটা বললেন কেন? এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে। এতদিন তো উনি বলেননি, আজকে এই কথা বললেন কেন? এই কথা বলার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু ফিলার পাঠানো হচ্ছিল এবং ভেতরে যে বিভেদটা তৈরি হয়েছিল সেই বিভেদটাকে কিন্তু ভারতের যারা অ্যাসেট আছে সেই বিভেদটাকে কিন্তু তারা মিটিয়ে দিয়েছে। সবাই একত্রে সেনানায়কের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে সেনানায়কের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে তিনি একটা কনফিডেন্স থেকে কথাগুলো বলছেন এবং তিনি আঙুল উঁচিয়ে বলছেন। আমি সতর্ক করে দিচ্ছি, আমি ভিডিওটা আপনাদেরকে লাগাচ্ছি এই কারণে, এই ভিডিওটা না দেখলে আমি যে পরবর্তী যে অংশটায় যাব না, সেই অংশটা আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটা ছোট করে দিয়েছি, কেটে কেটে প্রয়োজনীয় অংশ, যে অংশটুকু আমি পরের বারে আমি ব্যাখ্যা করব, সেই অংশটুকুই শুধু এখানে লাগানো আছে। আপনারা প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে আমি আসছি যে কি হয়েছে, কেন হয়েছে এবং কি হতে চলেছে। গতকাল রাতেই বা কি হয়েছে, আগামী দিনেই বা কি হবে। সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায়, তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না। নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই। কেউ যদি কুসৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে, আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি? এই সেনাপ্রধান এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক। তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না, দেখি কি করে। অনেক স্পেস কিন্তু আমাদেরকে তারা দিয়েছে। এখন বলবেন যে তারা দেয়ার কে? হ্যাঁ, তারা দেয়ার কে? তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে? সারা বাংলাদেশ সবাই মিলে লটর পটর করতে থাকবো, সেনাবাহিনী কি আমার তখন দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না? অন্য অন্য বাহিনী কি আমার জন্য এগিয়ে আসবে না? আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি। কেন রাখি? এজন্যই দেশটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য। অতএব এই শৃঙ্খলাবদ্ধ যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে, আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, যেটা আমি কখনোই চাই না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছাটা নেই। তবে ইচ্ছাটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই, তাহলে সেনাপ্রধান কেন, বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দুষ্টামির বিরুদ্ধে গর্জে উঠতেই পারে। সেটা তখনকার পরিবেশ অনুযায়ী হালাল, আপনাকে মেনেই নিতে হবে। আমি তো বারবার বলেছি, আগামীর বাংলাদেশ মিনিমাম 15 বছর বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডানপন্থী, বামপন্থী, যারাই দেশপ্রেমিক, প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত। ফেসিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, সকল অপরাধীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের মতো করে কথা বলা বন্ধ করুন, ফ্যাসিস্টদের মতো কথা বলা বন্ধ করুন, অনৈক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন, ঐক্যের পথে পরিচালিত করুন, দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন। এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটি বক্তব্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সচেতন নাগরিকদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আমরা এই বক্তব্যকে কেউ পজিটিভলি নিচ্ছি, কেউ আবার ভিন্নভাবে নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করছি। এক বাক্যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সমগ্র বাংলাদেশে। কিন্তু আমরা এই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্যের, এই কঠোরতম বক্তব্যের পূর্বে আমরা নিজেরা নিজেদের আত্মসমালোচনা কয়েকবার করেছি কিনা সেটা আজকের ভাবা উচিত। বাংলাদেশে গত প্রায়
7 মাসের অধিক সময় হয়ে গিয়েছে এই সরকার ক্ষমতায় আছে। শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট স্বৈর শাসককে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছে, বিতাড়িত করেছে। এই শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাংলাদেশের সমগ্র মানুষ সম্পৃক্ত হয়েছিল। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সিপাহী জনতা, ছাত্র জনতা সবাই মিলে এই ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে। কিন্তু পতন ঘটানোর পরে আমরা কি দেখলাম বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে পূর্বের অন্ততপক্ষে যতটুকু সুসম্পর্ক ছিল একে অপরের সাথে, সেই সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত। আমরা আমাদের সম্পর্কগুলোকে ধ্বংস করতেছিলাম। অনৈক্যের বীজ বপন করতে করতে এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী দলকে ঘায়েল করত, আওয়ামী লীগ যে ভাষায় একে অপরকে দমন করত, ঠিক একই স্টাইলে আমাদের কোনো কোনো রাজনীতিবিদরা বক্তব্য দিয়ে ঘায়েল করা শুরু করলো। যেমন আমি তীব্র ভাষায় আপনাদেরকে প্রতিবাদ জানিয়ে বলতে চাই, আমরা আওয়ামী লীগের সময় দেখতাম মাহফিল বন্ধ হতো। মাহফিলগুলোর মধ্যে গিয়ে কোনো একজন দুষ্কৃতিকারী আওয়ামী লীগের লোক একজন ওয়াইজিনের দাড়ি টেনে ধরতো, মাইক টেনে ধরতো, ওয়াজ করতে নিষেধ করতো, বলতো আপনি দলীয় কথা বলবেন না। তখন কিন্তু এই দেশের সবাই মিলে তার প্রতিবাদ করত। আমরা কিন্তু এই 5ই আগস্টের পরে কোনো কোনো ব্যক্তিকে এমনও দেখেছি, সে বাংলাদেশের বড় রাজনৈতিক সংগঠনের নাম লাগিয়ে তারপরে এই মাহফিলগুলোতে আক্রমণ করেছে, ওয়াইজিনদের উপরে আক্রমণ করেছে। শুধু কি আমরা তাই দেখেছি? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই শেখ হাসিনার, পতিত হাসিনার যে শব্দচয়নের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, পতন হয়েছে, পালিয়ে গিয়েছে, সেই একই শব্দচয়ন করে এদেশের মানুষের উপরে বিভিন্নভাবে আবার নতুন করে যুদ্ধ অপরাধী তকমা, রাজনৈতিকভাবে তাদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন নামে ডাকা শুরু করলো। তাদেরকে বলল আবার বিচার করা হবে আগামীর যদি সংসদ নতুন করে আসে। আবার একদল আর এক দলকে চোর, ডাকাত, বিভিন্ন ধরনের উপমা দিতে দিতে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে এখন আর কারোর সাথে কোনো সম্পর্কই নেই। তো বাংলাদেশ 5ই আগস্টের পরে এইরকম অসৌজন্যমূলক একটি পরিস্থিতি তৈরি হবে, সেটা আমাদের মতো যারা রাজনৈতিক সচেতন নেতাকর্মী রয়েছি আমরা কখনোই কামনা করি নাই। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে, যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গঠন করব। আমরা দেখলাম এই বাংলাদেশে গত 8 মাসে কিছু কিছু ব্যক্তি এমনভাবে দলের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবকে বিস্তার ঘটাতে গিয়ে তারা সমাজের কোনো জায়গা বাকি রাখে নাই যেখানে তাকে চাঁদা না উঠাতে হবে, কিংবা টেন্ডারবাজি না করতে হবে, কিংবা ওখানে ইনভলভ না হতে হবে। সর্বশেষ যে করুণ দৃশ্যটা গত 2 দিন আগেও দেখলাম, তরমুজের দোকানদারের তরমুজের উপরে আক্রমণ। বাজারে আপনার হলুদ কাপড় পেঁচিয়ে, গামছা পেঁচিয়ে মিছিল করতে গিয়ে যুবদলের এক নেতার আস্ফালন এবং সেখানে মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়া। যদিও তাকে বহিষ্কার করা হয়েছে এবং এ ধরনের সকল অপরাধের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককেই বিএনপি বহিষ্কার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে অপকর্মগুলোর শুরু হওয়া এবং বাংলাদেশে আমাদের মধ্যে অনৈক্য বিস্তার হওয়া, আজকের এই সেনাপ্রধানের বক্তব্যটা সেই জায়গাটা কি মিন করে? সেনাপ্রধান এটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের এই পরিস্থিতি যদি হতে থাকে, চলতে থাকে, তাহলে আমার এই সোনার বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে যাবে? আপনারা যদি এটাকে ব্যর্থ হন, তাহলে এই বাংলাদেশটা, আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আর হুমকির মুখে পড়লে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা পরে বলতে পারবেন না আমি কেন সতর্ক করলাম না। তার মানে এখানে অনেক বড় একটি ইঙ্গিত বহন করে। আমরা যারা মনে মনে কলা খাই, মনে মনে স্বপ্নে স্বপ্নে বিভিন্ন সময় ক্ষমতায় চলে যাই, রাজনৈতিক জায়গাগুলোতে নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করি, আমরা কখনো কি ভেবে দেখেছি যে আপনি আপনার দুর্বলতার পথ খোলা রেখে আপনি অন্যের মাধ্যমে সাহায্য কামনা কেন করেন? বাংলাদেশে আপনার আপন কেন হতে যাবে সবাই? আপনি কেন ভাবছেন যে আপনাকে আমাকে কেউ না কেউ চেপে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে কিংবা আমাকে সাহায্য করবে? পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাই যে এনিমি ছাড়া আপনার কোনোদিন আপনি উঠতে পারবেন না। আপনার আশেপাশে সব এনিমি থাকবে, শত্রু ভরপুর থাকবে, আপনার দোষ ত্রুটি ধরার জন্যই বসা থাকবে। ধরে নিন 5 তারিখ আপনার দৃষ্টিকোণ থেকে, অনেকের দৃষ্টিকোণ থেকে, যে বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাধ্য না হলে সে দাঁড়াবে কেন? 5 তারিখের আগ পর্যন্ত আমি এমন কোনো পরিবেশ তৈরি করতে পারি নাই যেই পরিবেশের কারণে আমাকে সেনাবাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী আমাকে সাহায্য করবে। কারণ তার কাছে তখন রিস্ক ছিল, তার চাকরি, তার দেশ,
তার যে কমিটমেন্ট সরকারের সাথে, দেশের সাথে, সেটা যখন পরিস্থিতি এমন অবস্থায় হয়েছে, যখন তারা বুঝতে পেরেছে যে না, এইবার জনগণের সাথে থাকলে সত্যি জনগণের বিজয় অর্জিত হবে, তখনই তারা কিন্তু আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। এটাই নিয়ম। ইতিহাসকে তো আর অস্বীকার করতে পারবেন না। সবগুলো জায়গার আপনার পূর্বের ইতিহাস দেখেন, একই নিয়মে সব প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আগবাড়িয়ে কোনো সরকারি কর্মকর্তা, অফিসাররা অতিরঞ্জিত কখনোই আসে না। হ্যাঁ, যদি কেউ এসে থাকতো, শেখ হাসিনার আমলে অনেকে এরকম করেছে। যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিল, রাস্তায় নেমেছে, তখন কিন্তু তাদের বিরুদ্ধে পর্যন্ত বাংলাদেশের একটি গোষ্ঠী আলোচনাও করেছে যে সরকারি চাকরি করে তারা কেন নামলো। আমি আজকের এই কথা থেকে এটা বুঝাতে চাই যে আমরা যখন পরিস্থিতি তৈরি করতে পেরেছি, তখনই কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের এই সেনাবাহিনী আপনার আমার বাধ্য হয়ে হোক, যেভাবেই হোক, সে আপনাকে সাহায্য করেছে। সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, এটা স্পষ্ট। এটার মধ্যে তো অসৌন্দর্যের কিছু নাই। বাংলাদেশে সবাই সবার আত্মীয়। এখানে আমার আত্মীয় আপনি, আপনার আত্মীয় আমি, আমার আত্মীয় আওয়ামী লীগ আছে, জামাত আছে, চরমনাই আছে, আপনার আত্মীয় তাই আছে। আত্মীয়তার বলে সেনাপ্রধান আমাকে সাহায্য করে নাই। আমি বিশ্বাস করি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি সাহায্য করেছেন। আত্মীয়তার জায়গাটাকেও ভুলে গিয়ে তিনি চিন্তা করেছেন রাষ্ট্রের কল্যাণে। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে, তাহলে প্রথমে লটপটাইয়া আওলাই ফেলে। এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই নিয়া যে বক্তব্য দিয়া বাংলাদেশের জনগণকে নিয়ে এই ছাত্র অভ্যুত্থান ঘটাইছে, সেই অভ্যুত্থানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা, তারা নিজেরাই এখন হয়ে গেছে সবকিছু ঢাবি। শেখ হাসিনা যেমন বলতো সবকিছু গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, এখানে সবকিছু ঢাবি। এখন আমি যখন নিউজ করছি, চরম কিলাকিলি মারামারি ভাই, একজনের জন্য দাঁত দুধ থাপড়াইয়া ফেলাই দিচ্ছে। কারা? আমাদের নতুন ছাত্রদের যেই সংগঠন আসতে যাচ্ছে, চিন্তা করেন। ওই যে একটু আগে রাফির একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছিলাম, যে রাফি বলছিল যে সবকিছু ঢাবি ভিত্তিক হওয়া যাবে না, কিন্তু কোথাও না কোথাও নাহিদ সার্জিস এই পোলাপাইনগুলা নিজেরা বন্ধু বান্ধব সার্কেলের ছোট ভাই ব্রাদার ছাড়া প্রাইভেট বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে এদেরকে পাত্তাই দিচ্ছে না। কেন? এই জন্য তোরা কিলাকিলি করবি এখন? এরা বলে চালাবে দেশ, এরা জাতিকে দেখাবে স্বপ্ন। বন্যার টাকা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এদের কোন অ্যাক্টিভিটিসটাতে মানুষের পজিটিভ ভাইব তৈরি হচ্ছে? ঘটনার প্রেক্ষাপট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যে ছাত্র সংগঠন ছাত্র গণতান্ত্রিক শক্তি, সম্ভবত এইটা মানে ঘোষণার সাথে সাথেই এখানে পিটাপিটি মারামারি চলতেছে। বিকাল 3টায় সংগঠনের নাম এবং কমিটির কথার ঘোষণা থাকলেও আমি যখন নিউজটি করছি এই পর্যন্ত এটা পুরাপুরি হয় নাই। কেননা 4টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে তারা বলে যে ঢাবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটিটা তৈরি হচ্ছে এইটা তারা মেনে নেবেন না। তারা শতভাগ যৌক্তিক, কারণ এই আন্দোলনের গতিপথ ঢাকা ইউনিভার্সিটি তৈরি করে নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা সারা বাংলাদেশের যে এমপিওভুক্ত ইউনিভার্সিটিগুলো আছে, স্কুল কলেজের পোলাপাইনও ছিল এখানে। যত কমিটি খালি ঢাবি আর এই সমন্বয়ক নাহিদ সার্জিস, মানে এদের একটা টিমের বাইরে আমরা দেখছি কেউ ঢুকতে পারছে না। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে এই কমিটিতে রাখতে হবে যে প্রথম এবং প্রধান পদগুলো আছে, অন্যথায় তারা এই সংগঠনটির কমিটি মেনে নেবে না। তো বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এই যে এতদিন পাবলিকের উপর, আওয়ামী লীগের উপর যেমন মব চালাচ্ছে, তো ভাবতেছে যে এদেরও দাঁত দুধ ভেঙে দিবে। ঝাঁপাই পড়ছে এই সমন্বয়ক নামক একদল হায়েনা, আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে মারামারি দেখার জন্য তো ভাই আমরা আসি নাই। এখন এখানে কাদের নাম আসছে আপনারা যদি একটু দেখেন, একদম প্রধান ফোকাসে আমি যতটুকু আমাদের কাছে তথ্যসূত্র, ছবিতে যাদের চেহারাটা এরা দেখছেন এতক্ষণ, এরাই হচ্ছে নতুন কমিটির মধ্যে সমন্বয়কদের যে ছাত্র সংগঠন, এটার নেতৃত্বে এরাই বৈষম্য বিরোধী, এরাই জাতীয় নাগরিক কমিটি, এরাই টেলিভিশনে কথা বলবে, এরাই গাড়ি বাড়ির মালিক হবে, সালাম পাবে, আর বাকিরা ধৈঞ্চা, কেউ চিকিৎসা পাবে না। আমরা যখন এই ভিডিও করছি তখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা ওইখানে সমাবেশ করছেন, পুলিশ দাঁড়ায় আছে। ভাবতে পারেন নিজেদের আখের রাজনৈতিক দল, একের পর এক টিম, বাড়ি গাড়ি, ভাই মোটামুটি এখন একটা অবস্থান।
ধিক্কার জানাই আমরা এরকম অ্যাক্টিভিটিজের উপরে। দেখেন রাজনৈতিক দল করেন কোনো সমস্যা নেই, কিন্তু কমিটিগুলো নিয়ে কেন আপনারা নিজেরা একটা টিম তৈরি করে নিজেরা ঢাবি কেন্দ্রিক এগুলো তৈরি করবেন? সারা বাংলাদেশ কি দৈঞ্চা? বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি রাস্তায় না নামতো তাহলে আপনাদের পরিণতিটা কি হতো? এখন নিজেরা ক্ষমতায় বসার পরে উপদেষ্টাও তারা, যত পদবি আছে তারা, এরপরে এদের ভাই ব্রাদের কাছের লোক, এগুলা আসলে আমরা দেখেন যৌক্তিক সমালোচনা করতে হবে। এখানে কাদের অবস্থান আছে, কারকে আপনারা জায়গা দিচ্ছেন? রাজনৈতিক দলগুলোর কাউকে ডাকছেন এখানে? পান নাই। এটা ইটস নট ফেয়ার। আপনারা নিজেরাই এখন বৈষম্য তৈরি করছেন, খালি কেমনে প্রধানমন্ত্রী হবেন, কেমনে কেউ মন্ত্রী হবেন, আরাম পেয়ে গেছেন। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাবা। দেশে আইন আছে, ডিপার্টমেন্ট আছে, মন্ত্রণালয় আছে, দুদক আছে। এখন তো সরকার তোমাদেরই। সরকারে তোমরা আসো দেখা যে কোনো জায়গায় গিয়ে যে বাম হাত গলাবা, নাক ঢুকাবা, নিজেদেরকে মালিক মনে করবা, তোমরা সিস্টেমকে মবের মধ্যে নিয়ে গেছো। আজকে নিজেরাই সেই মবের মধ্যে কিন্তু পয়রা অল্পের জন্য বাইচা আসছো। বর্তমান প্রেক্ষাপটে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং অতিরঞ্জিত সর্দারি বানা এগুলো বন্ধ করে, এগুলো বাংলাদেশের মানুষ এখন পছন্দ করে না। সমন্বয়ক নামটারে তোমরা একটা প্যারা বানাই ফেলছো সাধারণ মানুষের কাছে। তোমার কাজ পড়ালেখা করা, স্কুল কলেজে যাও, কোন ডিপার্টমেন্টে দুর্নীতি চলে ওই ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের লোক থাকলে জানাও, কারণ একটা মিসম্যানেজমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে। কথা বলছি, গতকালকে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 সমন্বয়ক। মানে শিক্ষার্থীরা যে পরিমাণ ধোলাই দিতে নিছিল এদেরকে ধৈরা ভাব লইতে গেছিল আর কি। ঘটনা দেখেন কেন। চাঁদাবাজ আখ্যা দিয়ে কলেজটিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। 4 সমন্বয়কের চাঁদাবাজ বইলা পরে পুলিশের বিশেষ টিম, র্যাব মানে সেনাবাহিনী গিয়ে এদেরকে উদ্ধার করা লাগছে। সমন্বয়করা বলছেন যে তারা চলমান অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহে বারিন্দ মেডিকেল কলেজে গিয়েছেন। তোর দায়িত্ব দিছে, থাপড়ায় দাঁত ফলাই দেওয়া উচিত বেটা। গোয়েন্দা নাই দেশে? এইসব পাকনা কাজকর্ম করতে গিয়া এরা ভেজাল লাগায়। পরে বলছে কি তারা আওয়ামী পন্থীদের মবের শিকার হন। তো কোনই তো খাইবাই, তুমি খালি মানুষের মব করবা নাকি? ঘটনার প্রেক্ষাপট কি, গতকালকে দুপুরে রাজশাহী নগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু পোলাপাইন পড়াশোনা করে, চিকিৎসা চলে। তো এরা 4 সমন্বয়ক কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী, রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক বারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুস সাকিব। এরা অতিরঞ্জিত কইরা শৈলে ভাব আসছে গেছিল এই মেডিকেল কলেজে। সেইখানে মালিক হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তো এরপর থেকে তিনি আত্মগোপনে আছে, প্রতিষ্ঠানটি পরিচালনা করে তার বাবা। করতেই পারে, সমস্যাটা কোথায়? বারিন্দা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন সোমবার তারা এসে অফিসের সচিবের সঙ্গে দেখা করেছিল। তাদের দাবি জানতে আজ তাদের সঙ্গে ওনার বসার কথা ছিল, কিন্তু গতকালকে তারা এসে সরাসরি এমডির কক্ষে ঢুকে যায়। সেইখানে গিয়ে বিভিন্ন রকম ধমক টমক দেয়। সবার নিরাপত্তার স্বার্থে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় তারা মাফ চাইয়া পোলাপাইনের হালকা কিলগুতানি খাইয়া সেখান থেকে আপনার কোন রকমে প্রাণটা নিয়ে রক্ষা পায়। এখন ছাত্ররা যারা বলছে, ওইখানে যারা ছাত্র আছে তাদের বক্তব্য যে আমাদের এখানে সমন্বয়করা আইসা আমাদের কলেজের মধ্যে এই ধরনের অস্থির পরিস্থিতি করা, এমডির সাথে খারাপ ব্যবহার করা, কলেজ বন্ধ করে দিবে এই ধরনের হুমকি দামকি দেওয়া, এইগুলা আমরা যারা আছি, আমরাও তো এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আছি। জুলাই আগস্টে আমাদেরও ভূমিকা ছিল, কিন্তু এখানে এসে গায়ের জোর দেখানো এইটা আমরা অ্যালাউ করি নাই। তারা চান্দাবাজ ছিল, আমরা এই জন্য পিটাইছি। পরে পুলিশের বিশেষ টিম পাঠাইয়া এসপি সাহেব এদেরকে উদ্ধার করছে। আমি আবারও বলি ভাই, গাজীপুরের ঘটনায় শিক্ষা হয় নাই। দেশে আইন আছে, আইন তোমরা নিজের হাতে তুলতে গেলে তোমাদেরকে মপ করে পিটাইতে হবে, এটাই স্বাভাবিক। তোমরা নিজের আগে ভালো হও। পুরা আওয়ামী লীগ হয়ে গেছো তোমরা নিজেরাই, এখন ছাত্রলীগের ভূমিকা চলে গেছো। আইনের বাহিরে কোন শিক্ষার্থীকে কোথাও মপ করতে গেলে লোকাল প্রতিষ্ঠান এদেরকে ঠেকাইতে হবে। দেশে আইনটারে কোনোভাবে এস্টাবলিশ করা যাচ্ছে না। এদের একটা পুরা ছাত্রলীগ যুবলীগকে পিছিয়ে ফেলে দিচ্ছে অনেকে গিয়া গিয়া, প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
যদি আপনার কাছে মনে হয় কোথাও অপরাধে আত্মগোপনে আছে, আপনি পুলিশে ফোন দেন, সহযোগিতা করেন, তথ্য দেন। আপনারা কি এখানে লাইসেন্স দেয় নাই? গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বিশেষ করে এখানে কথা হয়, অন্যদিকে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন, সেনাপ্রধানের বিভিন্ন বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে অনেকের বক্তব্যের মাধ্যমে তারা কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে অনেকে দোষারোপ করতেছে যেই কথাগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। দর্শক শ্রোতা, সেনাপ্রধান কিন্তু বাংলাদেশের ভালো চায়, সেনাপ্রধান কিন্তু বাংলাদেশটাকে স্থিতিশীল করার জন্য তিনি এত বড় একটা বক্তব্য দিয়েছেন। এবং তিনি কিন্তু 2024 সালে মানে বাংলাদেশ সেনাবাহিনী 2024 সালে যে জুলাই আগস্টে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে কিন্তু তারা অনেক ভূমিকা পালন করেছে এবং তাদের জন্যই এক প্রকার শিক্ষার্থীরা সাহস পেয়েছে এই আন্দোলনটি সম্পূর্ণ করতে। দর্শক শ্রোতা, এখন তাদেরকে নিয়ে কী কথা হয়? অন্যদিকে ডক্টর ইউনূস, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের দেশটাকে স্থিতিশীল করার জন্য, আমাদের দেশটাকে উন্নয়ন করার জন্য, এখন তাকে নিয়ে সবাই কি বলে? গাইজ আমি আবার বলতেছি, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।